আসসালামু আলাইকুম। বস্তুর উপর তাপের প্রভাব চতুর্থ লেকচারে দি প্ল্যাটফর্ম পেজ আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের পূর্বের লেকচারগুলো দেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে বস্তুর উপর তাপের প্রভাব চতুর্থ লেকচারে আমরা পড়ব তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে। সবার প্রথমে আমরা পড়ব তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে, এরপর আপেক্ষিক তাপ এবং সর্বশেষ আমরা তাপ পরিবহনের মূলনীতি সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। আজকে আমাদের যে সবার প্রথমে তাপ ধারণ ক্ষমতা থেকে যেই বাংলা ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে আমরা বুঝে নিতে পারছি যে কোন একটা বস্তু তাপ কতটুকু তাপ ধারণ করে রাখতে পারে বা জমা রাখতে পারে, এই জাতীয় কোনো একটা কিছু হতে পারে। তো আগে আমরা জেনে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা ভিডিও পজ করে লিখে ফেলবেন। তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা হলো কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। আবার বলছি, কোন বস্তু, এই ধরলাম একটা বস্তু, এই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, বস্তুটা যত বড়ই হোক, এই একটা বস্তু হতে পারে, এই যে আপনাদের পদার্থবিজ্ঞান বইটা হতে পারে, এই বস্তু, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, শুধুমাত্র 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এবার আসুন আমরা একটা হিসাব, ম্যাথমেটিক্যাল হিসাবে যাই। ধরে নিলাম বস্তুটা একটা বস্তু যার ভর m এবং এর তাপমাত্রাটা বৃদ্ধি করা হয়েছে তাপমাত্রাটা বৃদ্ধি করা হয়েছে থিটা, ডেল থিটা, এবং এই সময় প্রয়োজনীয় তাপ কিউ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি দেখেন, ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কতটুকু, কিউ। দেখেন আমি এখানে কোনো একক লিখি না, কিন্তু আপনারা জানেন বস্তুর ভরের একক কেজি, ডেল থিটা এর একক হচ্ছে কেলভিন এবং কিউ এর একক জুল। আমি লিখলাম ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ কিউ, এবং আমাকে সঙ্গে কি বলে দেওয়া হয়েছিল, যে ভরের যে কোনো বস্তুর ভর যেমনই হোক, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তাহলে আমি ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ জানি কিউ, এটা লিখে নিলাম। এখান থেকে এখন আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি। 1 কেলভিন বা কেলভিন না লিখলেও একক তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কিউ বাই ডেল থিটা। দেখেন আমার সংজ্ঞায় কি ছিল, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। দেখুন 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, এই যে আমরা এখন বের করে ফেললাম, কিউ বাই ডেল থিটা। তাহলে আমরা বলতে পারি এই তাপ ধারণ ক্ষমতা, এটা তাপ ধারণ ক্ষমতা কি, তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান কিউ বাই ডেল থিটা। এটাই হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা। তাহলে আবার বলছি, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এরপর আমরা চলে যাব আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতায়, আপেক্ষিক তাপের আগে আমরা এখানে সূত্রটা একটু এক সাইডে লিখে রাখি ছোট করে, যে কি সি ইকুয়াল টু ইউ বাই ডেল থিটা, অথবা এখানেই লিখি যে সি ইকুয়াল টু ইউ বাই ডেল থিটা। এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এখন আমরা চলে যাব আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতায়। আসুন এবার জানি আপেক্ষিক তাপ বারবার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলছি, এটা হলো আপেক্ষিক তাপ। আমরা তাপ এবং তাপমাত্রার মধ্যে অবশ্যই পার্থক্য প্রথম লেকচারে দেখেছি। এখন আমরা এখানে বের করব আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা কি, আপেক্ষিক তাপটাও সেম, সামান্য একটু পার্থক্য আছে, যেটা আমি এখন আপনারা বুঝে নিতে পারবেন। দেখেন আবার বলছি, বস্তুর ভর m, তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা এবং প্রয়োজনীয় তাপ কিউ। আমাকে আপেক্ষিক তাপের সংজ্ঞায় বলা হয়েছে 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। আমার তাপ ধারণ ক্ষমতায় কি ছিল, যে কোনো বস্তুর ভর যাই হোক কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, বস্তুর ভর অবশ্যই 1 কেজি হতে হবে, 1 কেজি থেকে বেশি হতে পারবে না, কম হতে পারবে না। যেহেতু এটা আপেক্ষিক তাপ, তাই আমরা আপেক্ষিক তাপের জন্য 1 কেজি ভরের জন্য প্রয়োজনীয় তাপ, 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। এবং তাপ ধারণ ক্ষমতাটাই একটা বস্তুর ভর যাই হোক কোনো সমস্যা নাই। তাহলে আমরা আবার আসি, আমরা লিখে তখন যেই
ঐকিক নিয়ম ব্যবহার করেছি, এখন ঠিক একইভাবে ঐকিক নিয়ম ব্যবহার করব। m ভরের বস্তুর তাপমাত্রা ডেল থিটা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কিউ। এখন আমার লাগবে কি 1 কেজি ভরের একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কি হবে, কিউ ডিভাইড বাই এম ডেল থিটা। ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। আমার সংজ্ঞায় বলে দিয়েছি 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, এটাই হচ্ছে আপেক্ষিক তাপ। কেন? কারণ হচ্ছে এটাই হচ্ছে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন হয় সেটার গাণিতিক রূপ। তাহলে এখন আমরা আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ইউ ডিভাইড বাই এম ডেল থিটা। এটাই হচ্ছে আপেক্ষিক তাপের গাণিতিক রূপ। এখন আসুন আমরা আমাদের যে দুইটা সূত্র শিখেছি সেই দুইটা সূত্র এখন লিখে নিব। কোন 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 দুইটা সূত্র? একটা শিখেছিলাম c ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা, আরেকটি শিখেছিলাম s ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। এবার আমরা একক বের করব। দেখুন একক কিভাবে বের করব? প্রথমে আমরা বের করব তাপ ধারণ ক্ষমতার একক। দেখুন কিউ এর একক কি, আমরা যদি মান সহ এগুলো বসাই তাহলে কিউ এর একক পাবো জুল এবং ডেল থিটার একক পাবো কেলভিন। তাহলে আমরা কি লিখতে পারি, জুল পার কেলভিন। কার একক? জুল পার কেলভিন হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার একক। একইভাবে আমরা এখানে চলে যাচ্ছি কার ক্ষেত্রে, আপেক্ষিক তাপের ক্ষেত্রে। দেখুন কিউ এর একক কি, যদি মান সহ একক সহ বসাই তাহলে কিউ এর একক পাবো জুল, এম এর একক পাবো কেজি, ডেল থিটার একক পাবো কেলভিন। তাহলে আমাদের যে এস অর্থাৎ আপেক্ষিক তাপের একক হবে জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এখন দেখুন আমাদের এই দুইটি সংজ্ঞার মধ্যে শুধুমাত্র একটি জায়গায় পার্থক্য। কোথায়? আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে যে কোনো বস্তুর হতে পারে, তবে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে যে কোনো বস্তুর, তবে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি হবে, সেটা 1 কেজি ভরের কোনো বস্তু। পরীক্ষায় এই দুইটা সংজ্ঞা খুবই কনফিউশন তৈরি করতে পারে, তাই আবার বলছি এই দুইটা সংজ্ঞা ভালো করে শিখে নিতে হবে। আপেক্ষিক তাপের ক্ষেত্রে হবে কি 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে, এবং তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে হবে সেটা যে কোনো বস্তুর, যে কোনো পদার্থের ক্ষেত্রে, যে কোনো বস্তুর ক্ষেত্রেই হবে। বস্তুর ভর যাই হোক সেটা আমাদের কনসিডারের বিষয় নয়, তবে আপেক্ষিক তাপের ক্ষেত্রে অবশ্যই বস্তুর ভর 1 কেজি দিয়ে আমাদের কনসিডার করতে হবে। এবার আসুন, এখন আমরা একটা কাজ করতে পারি। এই এস এবং সি, এখানে যে দুইটি আলাদা আলাদা ইকুয়েশন আছে, এই দুইটি ইকুয়েশনের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি? দেখুন এখানে আমি কি লিখতে পারি, 1 বাই এম ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা। আমরা কিউ বাই ডেল থিটা সমান কি লিখতে পারি? দেখুন কিউ বাই ডেল থিটা সমান আমরা লিখতে পারি সি। তাহলে আমি লিখতে পারি এস ইকুয়াল টু সি বাই এম, বা আরেকটা লিখতে পারি সি ইকুয়াল টু এম এস। এখান থেকে আমি কি বলতে পারি, এই দুইটি যেই নতুন দুইটি ইকুয়েশন পেলাম, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে যদি আমরা আপেক্ষিক তাপকে ওই বস্তুর ভর দ্বারা, যদি আপেক্ষিক তাপের সাথে ওই বস্তুর ভর দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা অবশ্যই তাপ ধারণ ক্ষমতা পেয়ে যাব। এবং যদি আমরা কি বের করতে চাই, এখন যদি আমরা এস বের করতে চাই অর্থাৎ আপেক্ষিক তাপ বের করতে চাই, তাহলে যদি আমরা কি করি দেখি এখান থেকে বলতে পারো কিনা। ভিডিওটা পজ করে একটু চেষ্টা করে দেখো, যদি না পারো দেন ভিডিওটা আবার চালু করে দেখতে পারো। কি হবে, সি, আমরা যদি সি এখান থেকে সংজ্ঞা দিতে চাই তাহলে কি বলতে পারি, তাপ ধারণ ক্ষমতাকে বস্তুর ভর দ্বারা ভাগ করলে আমরা কি পাই, এস অর্থাৎ আপেক্ষিক তাপটা পেয়ে যাই। ঠিক আছে, এভাবেই আমরা একটা অপরটার সাথে এই রিলেশন গুলো মনে রাখার চেষ্টা করব। এখন হচ্ছে আমাদের আজকের শেষ টপিক, তাপ পরিমাপের মূলনীতি। আচ্ছা, তাপ পরিমাপের মূলনীতির পূর্বে আমরা তাপমাত্রা সম্পর্কে প্রথম লেকচারে যে ধারণা দিয়েছিলাম
সেইখানে একটু ফিরে যেতে হয়। আমরা অবশ্যই তাপমাত্রা কি, তাপ কি তা ওখানে জেনেছি। তাপমাত্রা কি? পদার্থের তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে তাপ দেবে না নেবে। এই যে মনে করো আমরা দুইটা কলম নিলাম, বা এই কলমটার তাপমাত্রা অনেক, যেহেতু লাল আমরা ধরে নিতে পারি এটার তাপমাত্রা অনেক। মনে করিনি যে লাল হলে যে তাপমাত্রা বেশি হবে এমনটা না, ধরে নিলাম এটার তাপমাত্রা অনেক এবং এটার তাপমাত্রা অনেক কম। দুইটা বস্তুকে আমি তাপীয় সংস্পর্শে আনলাম, তাপীয় ভাবে সংস্পর্শে আসলাম। তাপীয় সংস্পর্শটা কি? তাপীয় সংস্পর্শ হচ্ছে এটাই যে এখানের মধ্যে এমন কোনো মাধ্যম থাকবে না যার কারণে তাপ আদান প্রদানের ব্যাঘাত ঘটবে। অর্থাৎ তাপীয় সংস্পর্শে আনার মানে হলো তাপটা আদান প্রদান করতে পারবে। যদি আমরা তাপীয় সংস্পর্শে আনি তবে কি ঘটনা ঘটবে? তাপমাত্রা কি ছিল, তাপ দেবে না নেবে সেটা নির্ধারণ করে। এখন আমরা নির্ধারণ করব তাপ দিবে না নিবে। এটা তাপমাত্রা বেশি, এটা তাপমাত্রা কম। তাপীয় সংস্পর্শে আনলাম, এখন কি ঘটনা ঘটবে? এটা তাপমাত্রা যেহেতু বেশি, এখান থেকে কি তাপ এখানে স্থানান্তরিত হবে। এই স্থানান্তর কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত দুটোটার তাপমাত্রা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এখন এই তাপ পরিবহনের মূলনীতি, এটাকে আবার অনেক সময় এটাকে আসলে বলা হয় ক্যালোরিমিটার মূলনীতি এই বলা হয়, কারণ ক্যালোরিমিটার দিয়ে কিন্তু তাপ মাপা হয়, থার্মোমিটার দিয়ে তাপ মাপা হয় না। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? তাপমাত্রা মাপা হয়। তাই এটাকে অনেক সময় ক্যালোরিমিটার মূলনীতিও বলা হয়। তো তাপ পরিবহন বলতে এক স্থান থেকে তাপ অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার মূলনীতিটা কি? এই যে মনে করলাম এম, এই একটা বস্তু, এই একটা বস্তু, এটা এ বস্তু ধরলাম, বি বস্তু ধরলাম, আমি এদেরকে তাপীয় সংস্পর্শে আনলাম। এটা তাপমাত্রা বেশি, এটা তাপমাত্রা কম, ধরলাম এটা 10 ডিগ্রি, এটা ধরলাম 5 ডিগ্রি। এখন তাপ কোনখান থেকে কোথায় যাবে? 10 থেকে 5 যাবে। এই 10 থেকে 5 যাওয়া কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ দুজনের তাপমাত্রা সমান না হয়, ততক্ষণ পর্যন্ত এই পরিবহনটা চলতে থাকবে। এখন আমার যদি এই 10 থেকে তাপমাত্রা অন্যদিকে অন্য কোথাও চলে যায়, বায়ুতে চলে যায়, অন্য কোথাও যদি চলে যায়, তাহলে কি আমরা এখান থেকে কি সঠিকভাবে ও যতটুকু তাপ ছাড়বে ততটুকু তাপ কেউ গ্রহণ করতে পারবে? পারবে না, কারণ কিছু তাপ বাইরে চলে যাচ্ছে। তাই আমাকে তাপ পরিবহনের মূলনীতির সময় বলতে হবে, যদি বাহ্যিকভাবে কোনো তাপ আদান বা প্রদান না হয়, বাইরে থেকে কোনো তাপ আসে অথবা ভিতর থেকে কোনো তাপ যদি বাইরে না হয়, বাহ্যিকভাবে কোনো তাপের আদান প্রদান যদি না হয়, তবে কি হবে? গৃহীত তাপ মানে ও যে তাপটা গ্রহণ করবে সেই তাপটা কার সমান হবে? বর্জিত তাপ। কে বর্জন করবে? এ বস্তু যে বর্জন করবে সেটাই তার সমান হবে। কারণ কি? কারণ এ যে বর্জন করছে তা তো বাইরে যাচ্ছে না, তাই কি এ যে তাপ ত্যাগ করবে সেটাই বি গ্রহণ করবে। আর সমান হওয়ার কারণ কি? কারণ ওর থেকে তাপ বাইরেও যাচ্ছে না, বা এই যে মানে কি বলবো এই সিস্টেমে কি বাইরে থেকে তাপ আসছেও না, তাপ যাচ্ছেও না। তাই এর যে তাপ ছাড়বে ততটুকুই তাপই বি গ্রহণ করতে পারবে। তাইলে আমরা ক্যালোরিমিটার মূলনীতি বা তাপ পরিবহনের মূলনীতি কি বলবো? বাহ্যিকভাবে তাপের আদান প্রদান না হলে যেই তাপটা কি যার তাপমাত্রা বেশি সে যেই তাপটা বর্জন করবে সেই তাপটাই কম তাপমাত্রার বস্তু গ্রহণ করবে। অর্থাৎ বাহ্যিকভাবে তাপের আদান প্রদান না হলে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এখন এই গৃহীত তাপ এবং বর্জিত তাপের হিসাবটা আমরা কিভাবে বের করব? এটার জন্য আমরা এর আগে যে শিখেছিলাম আপেক্ষিক তাপ S ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। এখান থেকে আমরা বের করব কিউ ইকুয়াল টু এম এক্স ডেল থিটা। এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এবং এই সূত্র থেকে প্রত্যেকটা বোর্ডে আল্লাহর রহমতে প্রত্যেকবারই একটা না একটা অঙ্ক কমপক্ষে থাকে। তাই এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আর কয়েকটা কথা বলতে হচ্ছে, এটা হচ্ছে সুপ্ত তাপ। আমরা সুপ্ত তাপ সম্পর্কে পড়েছি কোন অধ্যায়ে? কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ে ছিল, ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ে সম্ভবত ছিল। সুপ্ত তাপটা কি? আচ্ছা, আমরা যদি এই যে একটা চিত্র আঁকলাম, এই পানি মনে করলাম একটা মাইনাস এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে ঘটনাটা কি ঘটবে? এখানে ঘটনাটা ঘটবে প্রথমে এই x ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসবে। 0 ডিগ্রিতে আসার পর অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই 0 ডিগ্রির বরফটা 0 ডিগ্রির পানিতে হবে। এই 0 ডিগ্রির পানি থেকে আবার যখন পানি সবগুলো বরফ পানিতে হবে তখন পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে 100 ডিগ্রিতে হবে। 100 ডিগ্রিতে এসে কি হবে? আবার থেমে যাবে। এখান থেকে ওরা সবাই বাষ্প হবে। বাষ্প হওয়ার পরে আবার তাপমাত্রা বাড়তে থাকবে।
এই হচ্ছে কি একটা গ্রাফ। তো দেখো এখানে যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা তাপ তো দিতেই আছি, তাপমাত্রা বৃদ্ধি করতেছি, কিন্তু পদার্থের তাপমাত্রাটা বৃদ্ধি হচ্ছে না। এই তাপটা যে তাপ দিচ্ছি, তাপমাত্রা বৃদ্ধি না হয়ে কি করতেছে, অবস্থার পরিবর্তন করতেছে। এই জিনিসটার নামই হলো আসলে সুপ্ত তাপ। কারণ আমরা কি করছি, আমরা তাপ দিচ্ছি, কিন্তু কি এই তাপটা ওর তাপমাত্রা বৃদ্ধিতে কাজে না লেগে কোথায় কাজে লাগছে, বস্তুর তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগছে না, কোথায় কাজে লাগছে, বস্তুর অবস্থান পরিবর্তনের কাজে লাগছে। এই অবস্থান পরিবর্তনের কাজে যে তাপ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সুপ্ত তাপ। তো সুপ্ত তাপ দুই ধরনের। দেখেন এখানে কি কঠিন থেকে কি হচ্ছে, তরল হচ্ছে, কঠিন থেকে তরল হচ্ছে, আবার এখানে কি হচ্ছে, তরল থেকে বাষ্প হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা দুই জায়গায় বাষ্প পাচ্ছি। কোথায় কোথায়, যেখানে কঠিন থেকে তরল হচ্ছে, আর এক জায়গায় তরল থেকে বাষ্প হচ্ছে। যেটা কঠিন থেকে তরলে হচ্ছে এটার নাম হচ্ছে কি, এই তরলের বাষ্প, এই হচ্ছে কি তরলের এই সুপ্ত তাপ, বা আরেকটা হচ্ছে যেটা কঠিন সেটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ বলা হয়। তো এই সুপ্ত তাপ আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে, ধরলাম আমি এই বরফ যে চিত্রটা আঁকলাম, এই বরফের কতটুকু তাপ লাগবে সেটা আমরা বের করব, যে একটা বরফকে কিভাবে পানিতে রূপান্তরিত করব, এখানের জন্য যে তাপটা লাগবে সেটা আমরা কিভাবে বের করব। আমরা জানি গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। আমরা চুলা থেকে মনে করলাম তাপ দিলাম, তাহলে সেটাই হবে ওর যে তাপটা চুলা থেকে দিচ্ছি সেটাই হবে ওর গৃহীত তাপ। তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখন দেখেন আমরা যদি এই সূত্র এখানে অ্যাপ্লাই করি কি হবে, ধরলাম ওর একটা ভর দেওয়া আছে, সেটা ধরেই নিলাম এম, এবং বরফের এস আছে। এখন ডেল থিটাটা কি হবে দেখেন, কারণ ও ওই অবস্থায় কি অবস্থায় আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে কি, 0 বিয়োগ 0, তাহলে আনসার আসবে 0। তার মানে কি ও কোনো তাপ গ্রহণ করেনি। যদি আপনাদের উত্তর হয় কোনো তাপ গ্রহণ করেনি, তাহলে আমার প্রশ্ন রয়ে যাচ্ছে, তাহলে অবস্থার কিভাবে পরিবর্তন করছে, আমি তো তাপ দিচ্ছি এবং ওই তাপ গেল কোথায়। তাহলে এই ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই ভুল উত্তর দিচ্ছে, কারণ এই অবস্থায় তোর অবস্থার পরিবর্তন করছে না, অর্থাৎ তাপ গ্রহণ করছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন করছে না। তাহলে তখন এই সূত্রটা তখন হবে না। এই সূত্রটা কখন হবে, যখন ও তাপ গ্রহণ করে তাপমাত্রার পরিবর্তন করবে। যখন সুপ্ত তাপ গ্রহণ করবে তখন সূত্র হবে কিউ ইকুয়াল টু বস্তুর ভর ইনটু সুপ্ত তাপ। সুপ্ত তাপ কখন কি, যখন তরল হবে তখন তরলীভবনের সুপ্ত তাপ, যখন বাষ্প হবে তখন বাষ্পীভবনের সুপ্ত তাপ। তো আমি যখন একটু আগে একটা গ্রাফ আঁকলাম, এই গ্রাফ দিয়ে একটা অঙ্ক আসতে পারে, সেটা আজকে সলভ করে দিব না, তবে একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা কিভাবে সলভ করতে হবে সেটা বলে দিব, এবং নেক্সট ক্লাসে আশা করি এটা সলভ ওইরকম ওইটা বা ওই ধরনের অঙ্ক সলভ করে দিব। ধরে নাও -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 কেজি ভরের বরফ। এখন এটাকে আমার কি তরলে রূপান্তরিত করতে হবে। কোথায় রূপান্তরিত করতে হবে, তরলে না একেবারে বাষ্পে রূপান্তরিত করতে হবে। তাহলে আমার প্রথম কাজটা কি ঘটবে, প্রথম যে কিউটা পাবো সেটা হবে কি, কিউ1 ধরে নিলাম, সেটা হচ্ছে এখানে আবার প্রশ্নটা বলে দিচ্ছে আবার, যে এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমাকে বাষ্পে রূপান্তরিত করতে হবে। তো প্রথম যে কিউ1টা পাবো সেটা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কোথায় হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে। এটার জন্য কি কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এম দেওয়া আছে, তারপর বরফের এস বয়ে দেওয়া আছে, বের করে নেবেন, এবং এই তাপমাত্রার পার্থক্য -5 থেকে 0 তে যে তাপমাত্রাটা বৃদ্ধি হয়ে যায় সেটা, এখান থেকে কিউ1 পেয়ে যাবেন কিউ2। এখন দেখেন 0 ডিগ্রির বরফ, এখন 0 ডিগ্রির বরফ কি হবে, 0 ডিগ্রির পানি হবে। তখন আমাদের সূত্র কি, 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে হবে। এরপরে 3 নম্বর কিউ কি পাবো, কিউ3 পাবো। এখন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি,
এই পানি কোথায় চলে যাবে? পানি হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আবার আমাকে রূপান্তরিত করতে হবে কি? পানি তো থাকতে পারবে না, আমাকে বলছে বাষ্প। তো এটা কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। এই 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানিতে এখানে কি বরফের ভর ইনটু সুপ্ত তাপ, এটা কিসের সুপ্ত তাপ হবে? গলনের সুপ্ত তাপ। আবার কি 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির পানি কি ইকুয়াল টু ms ডেল থিটা দিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আবার চতুর্থ নম্বর হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তাহলে আমরা কি বলতে পারি? এখানে কি বাষ্পীভবনের সুপ্ত তাপ। এইভাবে এই অঙ্কগুলো করে নেওয়া যায় এবং মোট তাপ কিভাবে বের করবো? Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4, এভাবে আমরা অঙ্কটা করে নিতে পারি। তো নেক্সট ক্লাসে এই জাতীয় বা এই ধরনের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো দেওয়ার বা যে সংজ্ঞাগুলো প্রয়োজনীয় আছে ওই সংজ্ঞাগুলো এবং এই অঙ্কগুলো রিলেটেড যা প্রয়োজন এবং এই জাতীয় কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এখানেই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব পেজে মেসেজ করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।